হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কিন্তু ক্লাস 10-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 4 পেজ হচ্ছে 523 পেজ। আমরা কিন্তু আজকে শুরু করব 5 থেকে 5-এর 1 থেকে পার্ট 3। এর আগে আমাদের কিন্তু পার্ট 1 পার্ট 2 হয়ে গেছে। যারা এখনও আগের দিনে ভিডিও দেখোনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করব 5-এর 1 থেকে মডেল কোশ্চেন পেপার 4 ক্লাস 10 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি আছে, খুব ভালো করে দেখো। প্রশ্ন কি আছে বলছে, কোনো ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা টাকার 3 বছরের সরল সুদ 1200 টাকা। একই পরিমাণ টাকা একই সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হয় 832 টাকা। আমি আবার বলছি, একই পরিমাণ টাকা তুমি সরল সুদে রেখেছো আর কিছু ব্যাংকে রেখেছো, মানে চক্রবৃদ্ধি সুদে। দেখা যাচ্ছে 3 বছরের সরল সুদ হচ্ছে 1200 টাকা আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 832 টাকা। এখানে বলছে আসল ও সুদের হার কত। এখানে আসল ও সুদের হার বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রথমেই 3 বছরের সরল সুদ হচ্ছে 1200 টাকা। আমরা 1 বছরের সরল সুদ কত সেটা আমরা বের করব। 1 বছরের সরল সুদ আমরা বের করব। ঠিক আছে, এবার একটা কথা বলছি যে প্রথম বছরের শেষে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কিন্তু সমান হবে। প্রথম বছরের শেষে সরল সুদও যা হবে, চক্রবৃদ্ধি সুদও তাই হবে। কিন্তু দ্বিতীয় বছরের শেষে সরল সুদ একই হবে, চক্রবৃদ্ধি সুদ কিন্তু বেড়ে যাবে। কারণ হচ্ছে চক্রবৃদ্ধি সুদটা কিন্তু সুদের উপর সুদ হয়, সুদের উপর সুদ হবে কিন্তু, আর সরল সুদ শুধু আসলের উপর সুদ, আর চক্রবৃদ্ধি সুদ আসলের উপর সুদ হবে প্লাস সুদের উপর সুদ হবে। ঠিক আছে, আমি আবার একবার বলে নিচ্ছি। প্রথম বছরের শেষে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কিন্তু সমান হবে। দ্বিতীয় বছরের শেষে সরল সুদ কিন্তু ঠিক আগের মতো হবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদ কিন্তু বেড়ে যাবে। কারণ চক্রবৃদ্ধি সুদ হচ্ছে আসল প্লাস যে সুদ তার উপর সুদ হবে, আর সরল সুদ শুধু আসলের ওপর সুদ হবে। ঠিক আছে, আমি একটু পড়ছি, খুব ভালো করে দেখো। তাহলে প্রথমে বলছি যে 3 বছরের সরল সুদ 1200 টাকা। আমরা লিখছি 3 বছরের সরল সুদ ইকুয়াল টু 1200 টাকা। তাহলে 3 বছরের সরল সুদ 1200 টাকা। আমরা কিন্তু 1 বছরের সরল সুদ কত সেটা প্রথমে আমরা বের করব। অতএব 1 বছরের সরল সুদ, তাহলে 1200 তার নিচে হচ্ছে 3 সমান সমান 400 টাকা। তাহলে 1 বছরে সরল সুদ হচ্ছে 400 টাকা। ঠিক আছে, এবার একটা কথা আমি একটু বুঝে দিচ্ছি। একটা হচ্ছে সরল সুদ, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি। এটা সরল, একটা চক্রবৃদ্ধি। একটা হচ্ছে সরল, একটা হচ্ছে চক্রবৃদ্ধি। এখানে দুটারই আসল, এর আসল x টাকা, মনে করো আমরা ধরে নিচ্ছি এরও আসল হচ্ছে x টাকা। সুদের হার কিন্তু দুটারই সমান। মনে করো দুটা কিন্তু একই পরিমাণ টাকা রেখেছে, একটা সরল সুদে রেখেছে আর একটা চক্রবৃদ্ধি সুদে রেখেছে। সরল সুদটা কিন্তু 3 বছর পর সুদ পেয়েছে 1200 টাকা, আর চক্রবৃদ্ধি সুদ হতে 2 বছরে পেয়েছে 832 টাকা। এটা প্রথম বছরের শেষে পাবে কত? 1 বছর পরে এটা পাবে হচ্ছে 400 টাকা, আর এটাও 1 বছর পাবে হচ্ছে 400 টাকা। মানে প্রথম বছরের শেষে সরল সুদ ইকুয়াল টু চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু 400 টাকা।
প্রথম বছরের শেষে। এইবার দ্বিতীয় বছরে এটা কিন্তু 400ই পাবে, দ্বিতীয় বছরে 400 পাবে, কিন্তু দ্বিতীয় বছরে এটা পাবে হচ্ছে 832 থেকে 400 বিয়োগ, তার মানে 432 টাকা। দ্বিতীয় বছরের শেষে চক্রবৃদ্ধি সুদ পাবে কিন্তু 432 টাকা। তাহলে দেখো এই সরল সুদ অপেক্ষা চক্রবৃদ্ধি সুদ কিন্তু 32 টাকা বেশি। কারণটা কি? কারণ চক্রবৃদ্ধির সুদ কিন্তু এই আসলের উপর সুদ হবে আর এর উপর সুদ হবে, এই দুটো সুদ মিলা কিন্তু চক্রবৃদ্ধির সুদ। আসলের উপর তো সুদ আছে, আবার সুদের উপর সুদ আছে। আসলের উপর যে সুদ হবে 400, আসলের উপর যে সুদ হবে সেটা হচ্ছে 400 প্লাস, আর সুদের উপর এর উপর যেটা সুদ হবে সেটা হচ্ছে 32, টোটাল হচ্ছে 432। সুদের উপর যে সুদ হচ্ছে সেটা হচ্ছে 32 টাকা, টোটাল 432 টাকা। আর সরল সুদ শুধুমাত্র আসলের উপর সুদ হবে, সরল সুদটা শুধু আসলের উপর সুদ হবে, যার জন্য সরল সুদ বাড়বে না, ওই প্রতি বছর 400 হয়ে যাবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদ কিন্তু প্রতি বছরই বেড়ে যাবে, কিন্তু পরের বার কিন্তু আরও বেড়ে যাবে। পরের বার কিন্তু আসলের উপর সুদ হবে, এই 400 উপর সুদ হবে, আবার 432-এর উপর সুদ হবে, তার মানে 832 আর এক্স টাকার সুদ হবে কিন্তু পরের বছর, কিন্তু আরও বেড়ে যাবে কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো যে এই 400 টাকার সুদ হয়েছে 32 টাকা, ঠিক আছে, সেটা এক বছরে। আমরা কিন্তু এখান থেকে সুদের হার বের করব। এই 400 টাকার এক বছরের সুদ হয়েছে 32 টাকা, আমরা কিন্তু এখান থেকে সুদের হারটা পেয়ে যাব। আমরা একটু লিখে নিচ্ছি, এখানে লিখছি যে প্রথম বছরের শেষে শেষে সরল সুদ ইকুয়াল টু চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু 400 টাকা। তাহলে প্রথম বছরের শেষে সরল সুদও যা আসবে, চক্রবৃদ্ধি সুদও তাই আসবে। প্রথম বছরের শেষে হচ্ছে সরল সুদ আসছে 400 টাকা, চক্রবৃদ্ধি সুদও 400 টাকা। কিন্তু দ্বিতীয় বছরের শেষে সরল সুদ 400 টাকা, কিন্তু চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 432। মানে এখানে কিন্তু 400 প্লাস 32, এই এক্স এর সুদ হচ্ছে 400 আর এই 400 সুদ হচ্ছে 32, এই জন্য 432 টাকা চক্রবৃদ্ধি সুদ হয়েছে দ্বিতীয় বছরের শেষে। ঠিক আছে, মানে 400 টাকার সুদ হয়েছে 32 টাকা আর এক্স টাকার সুদ হয়েছে 400 টাকা। আর ঠিক আছে, তাহলে আমরা লিখে নিচ্ছি যে দ্বিতীয় বছরের শেষে সরল সুদ ইকুয়াল টু 400 টাকা। এইবার দ্বিতীয় বছরের শেষে চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু 832 মাইনাস 400 টাকা সমান 432 টাকা। তাহলে এই একটা জিনিস লক্ষ্য করি আমরা যে একই আসল একই সুদের হার, অথচ চক্রবৃদ্ধি সুদটা সরল সুদ অপেক্ষা 32 টাকা বেশি হলো। আসল একই আছে, সুদের হারও একই আছে, সময়ও একই আছে, অথচ চক্রবৃদ্ধি সুদ সরল সুদ অপেক্ষা 32 টাকা বেশি। দেখো সরল সুদ হচ্ছে 400 আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 432। এই যে 32 টাকা বেশি হচ্ছে, এটা কেন হচ্ছে? এটা হচ্ছে ওই যে প্রথম বছর যে সুদ হয়েছে 400, সেই সুদের সুদ হয়েছে 32 টাকা আর আসলের সুদ হচ্ছে 400। আমি এখানে বুঝিয়ে দিয়েছি, এই যে 432 মানে 400 প্লাস 32, এই 400 হচ্ছে এক্স টাকার, এই 400 টাকার সুদ হচ্ছে এক্স, এই যে এক্স টাকার সুদ হচ্ছে 400 আর এই 32 টাকার সুদ হয়েছে 400 টাকার, মানে 400 টাকার সুদ 32 টাকা, যার জন্যই সুদটা কিন্তু 32 টাকা বেড়ে গেছে কিন্তু। তাহলে এবার আমরা লিখব যে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ অপেক্ষা বেশি, সরল সুদ অপেক্ষা বেশি ইকুয়াল টু 400
32 মাইনাস 400 এত টাকা, এত টাকা সমান সমান 32 টাকা। ঠিক আছে, তার মানে 400 টাকার সুদ হচ্ছে 32 টাকা। এবার আমরা আসল, আমরা এখানে লিখবো আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু 400 টাকা, 400 টাকা। এবার সময়, সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু 1 বছর, তার মানে 1 বছরে 400 টাকা সুদ, সুদ আই ইকুয়াল টু 32 টাকা। এইবার সুদের হার, সুদের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু প্রশ্নবোধক। এবার আর সমান কি, আর ইকুয়াল টু 100 গুণন আই, নিচে হচ্ছে পি টি, 100 গুণন আই নিচে পি টি। এবার এখানে করছি, তাহলে আর ইকুয়াল টু 100 গুণন 32 আর নিচে হচ্ছে পি এর মান হচ্ছে 400 আর টি হচ্ছে 1। তাহলে এবার আমরা কাটাকাটি করছি, দুটো শূন্য কাটছে, 4 দিয়ে কাটলে হচ্ছে 8 সমান সমান 8 টাকা। তাহলে এখানে লিখবো সুদের হার, সুদের হার ইকুয়াল টু 8%। তাহলে আমরা কিন্তু সুদের হার পেয়ে গেলাম। আমি আবার বুঝে দিচ্ছি যে আসল একই আছে, সময় এক আছে, সুদের হার একই আছে, অথচ সরল সুদ যেখানে হচ্ছে 400 টাকা 2 বছর, মানে 2 বছর পরে, আর সেখানে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 2 বছর পরে 432 টাকা। একই আসল, সময় এক, সুদের হার এক, তবুও চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 32 টাকা বেশি। কারণ এক্স টাকা আমি ধরে নিচ্ছি আসল মনে করে এক্স টাকা আছে, তাহলে এক্স টাকা সুদ সরল সুদ কিন্তু শুধুমাত্র আসলের উপর হবে, আর চক্রবৃদ্ধি সুদটা হবে আসলের উপর সুদ হয়েছে 400 আর এই 400 সুদ হচ্ছে 32, যার জন্য দ্বিতীয় বছর 432 টাকা হয়ে গেছে। তৃতীয় বছর গেলে কিন্তু সরল সুদ একই থাকবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদটা কিন্তু আরও বেড়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে এক্স টাকা সুদ হবে, 400 টাকা সুদ হবে, 432 টাকা সুদ হবে, সুদটা কিন্তু আরও বেড়ে যাবে। ঠিক আছে, এইভাবে এবার আমরা কিন্তু আসল বের করব। তাহলে আমরা লিখবো এই যে 400 টাকা সুদ হয়েছে, সুদের হার হচ্ছে 8%, আমরা কিন্তু সুদের হারটা পেয়ে গেছি, আর 1 বছরে তাহলে আমাদের আসল কত সেটা বের করব। এবার লিখছি সুদ ব্র্যাকেটে আই ইকুয়াল টু 400 টাকা, সুদ আই ইকুয়াল টু 400 টাকা। এবার সময়, সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু 1 বছর। এবার লিখব সুদের হার, সুদের হার ব্র্যাকেটে হচ্ছে আর ইকুয়াল টু 8%। আসল, আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু প্রশ্নবোধক, তাহলে পি ইকুয়াল টু 100 গুণন আই আর নিচে হচ্ছে আর টি, 100 গুণন আই নিচে আর টি, পি ইকুয়াল টু এখানে হচ্ছে 100 গুণন 400, আয়ের মান হচ্ছে 400, আর এর মান হচ্ছে 8, টি হচ্ছে 1। আমরা যদি 8 দিয়ে 40কে কাটি 50, তাহলে এখানে সমান সমান 5000 টাকা। তাহলে আসল কিন্তু 5000 টাকা, আর সুদের হার হচ্ছে 8%। তাহলে এবার আমরা অ্যান্সার লিখব। আমরা এখানে অ্যান্সার লিখছি সুদের হার, সুদের হার ইকুয়াল টু 8% আর আসল ইকুয়াল টু 5000 টাকা, 5000 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে অঙ্কটা করবে, তাহলে কিন্তু তোমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, খুব সোজা নিয়ম। তাহলে আমরা কিন্তু দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমি ধরে নিছি যে সরল সুদও আসল এক্স টাকা, চক্রবৃদ্ধি সুদও আসল এক্স টাকা। ঠিক আছে, এবং সুদের হার দুটাই সমান, সময় দুটোই সমান। তাহলে প্রথম বছরের শেষে সরল সুদ হবে 400 টাকা, চক্রবৃদ্ধি সুদ হবে 400 টাকা প্রথম বছরের শেষে। কিন্তু এইবার দ্বিতীয় বছরের শেষে যায় কিন্তু সরল সুদ হচ্ছে 400 টাকা
আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 432 টাকা। একই আসল, একই সময়, একই সুদের হার, তাহলে এখানে হচ্ছে 432, তার মানে 32 টাকা বেশি হয়ে গেল। কারণ কি? কারণ এক্স টাকার সুদ হয়েছে 400, আর এই 400 টাকার সুদ হচ্ছে 32, যে এই 400 টাকার সুদ হচ্ছে 32, তার মানে আসল পিজি 400 হয়, সুদ হবে আয় হবে 32, সময় হচ্ছে 1 বছর। সুদের হার কত সেটা আমরা কিন্তু বের করে দিছি। আর এটা কিন্তু শুধুমাত্র আসলের উপর সুদ, যার জন্য এটা 400 হয়েছে। ঠিক আছে, এই যেটা খুব ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। 5-এর 2 নম্বর। দেখো, এটা একটা অংশীদারি কারবারের অঙ্ক। অঙ্কটা কিন্তু খুব ভালো করে দেখবে। প্রশ্ন কি আছে বলছে, বছরের প্রথমে মানে করো 1 জানুয়ারিতে প্রথমে এ ও বি যথাক্রমে এ দিয়েছে 24,000 টাকা আর বি দিয়েছে 30,000 টাকা। ঠিক আছে, বছরের প্রথমে এ আর বি হচ্ছে যথাক্রমে এ দিয়েছে 24,000 টাকা আর বি দিয়েছে 30,000 টাকা দিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করেন। কিন্তু কয়েক মাস পরে এ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। কয়েক মাস পরে, কত মাস পর সেটা বললো না, বলছে কয়েক মাস পরে এ আরও 12,000 টাকা মূলধন ওই ব্যবসায় দেন। বলছে বছরের শেষে 14,030 টাকা লাভ হলে, বছরের শেষে লাভ হয়েছে 14,030 টাকা এবং এ হচ্ছে 7,130 টাকার লভ্যাংশ পেলেন। এ লাভ পেয়েছে 7,130 টাকা। বলছে এ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল। বলছে এ যে 12,000 টাকা দিয়েছে কত মাস পরে দিয়েছে। ঠিক আছে, সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি এর 12,000 টাকা এক্স মাস খাটে। কত মাস পরে দিয়েছে সেটা আমরা ধরছি না, আমি ধরে নিচ্ছি এর 12,000 টাকা এক্স মাস খাটে আর এর 24,000 টাকা 12 মাস খাটে। আমি প্রথমে ধরে নিচ্ছি যে এর 12,000 টাকা এক্স মাস খাটে। এখন এক্সের মান যা বাড়াবে আমরা 12 থেকে সেটা বাদ দিলেই কত মাস পর সেটা 12,000 টাকা ব্যবসায় দিয়েছে। ঠিক আছে, আমরা একটু বের করে নিচ্ছি, তাহলে বুঝতে তোমাদের আরও সুবিধা হবে। তাহলে প্রথমে লিখছি ধরি এর 12,000 টাকা এক্স মাস খাটে এবং 24,000 টাকা 12 মাস খাটে। তাহলে আমরা কিন্তু প্রথমে ধরে নিলাম যে এর 12,000 টাকা এক্স মাস খাটে। কয়েক মাস পর দিয়েছে, কিন্তু কত মাস খাটে সেটা আমরা ধরেছি। কয়েক মাস পরে দিয়েছে, আমরা এক্সের মান যা বাড়াবে আমরা 12 থেকে সেটা বিয়োগ করলে পেয়ে যাব যে কত মাস পর সে টাকাটা দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম এর 12,000 টাকা এক্স মাস খাটে আর 24,000 টাকা 12 মাস খাটে। তাহলে এর মোট কত আমরা জানি যে টাকা যত মাস খাটবে আমরা তত দ্বারা গুণ করব। যে টাকা যত মাস খাটবে তত দ্বারা গুণ করব। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাব মোট কত। অতএব মোট ইকুয়াল টু তাহলে প্রথমে আমরা লিখছি 24,000 গুণন 12 প্লাস 12,000 গুণন এক্স। ঠিক আছে, মানে 24,000 টাকা 12 মাস খাটছে, 12 দ্বারা গুণ করছি, আর 12,000 টাকা এক্স মাস খাটছে, আমরা 12,000কে এক্স দ্বারা গুণ করছি। এই টোটালটা কিন্তু এর যেন যোগ হলো এত টাকা। ঠিক আছে, এইবার দেখো এখানে আমরা কিন্তু 12,000 এই দুটার মধ্যে কিন্তু আমরা কমন নেব। 12,000 কমন, আমরা গুণ করছি না, কমন নিচ্ছি। যদি 12,000 কমন নেই তাহলে এখানে 2 থাকবে, তাহলে এখানে 12 দুগুণ 24, তাহলে এখানে হবে 24 প্লাস এক্স
এত টাকা। আমাদের কিন্তু গুণ করার দরকার নেই, আমরা এই দুটার মধ্যে কিন্তু 12,000 কমন নেব। এখানে যদি 12,000 কমন নেই তাহলে 2 থাকবে, তার সঙ্গে 12 গুণ করলে 24 হবে, আর 12,000 কমন নিলে এখানে হবে এক্স, এত টাকা। ঠিক আছে, এবার আমরা লিখব বি। আমরা লিখব বি এর 30,000 টাকা। 30,000 টাকা 12 মাস খাটে। অতএব মোট ইকুয়াল টু তাহলে 30,000 গুণন 12, এত টাকা। আমাদের গুণ করার দরকার নেই, এরমই থাক। ঠিক আছে, এরম থাক, আমাদের সুবিধা হবে কাজের, গুণ করার দরকার নেই। আচ্ছা, এইবার দেখো মোট লাভ হয়েছে 14,030 টাকা। আমরা লিখব মোট লাভ ইকুয়াল টু 14,030 টাকা। এবার তার নিচে আমরা লিখবো যে এর লাভ, মানে এর লভ্যাংশ কত টাকা পেয়েছে। এর লভ্যাংশ কত সেটা দেওয়া আছে এখানে 7,130 টাকা। লিখবো এর লভ্যাংশ ইকুয়াল টু 7,130 টাকা। তাহলে বাকিটা বি পেয়েছে। আমরা যদি 14,030 থেকে 7,130 বাদ দিই, সেটা বি এর লভ্যাংশ। অতএব বি এর লভ্যাংশ ইকুয়াল টু 14,030 মাইনাস 7,130, এত টাকা। এবার আমরা বিয়োগ করব, 0 এখানেও 0, 1 আছে কত, 10 হবে, 9 হাতে থাকলে 1, 8 আছে 8 14, তাহলে 6,900 টাকা। তাহলে বি এর লাভ হচ্ছে 6,900 টাকা, আর এর লাভ হচ্ছে 7,130 টাকা। আচ্ছা, আমরা কিন্তু একটা ফর্মুলা জানি যে মূলধনের অনুপাতের লভ্যাংশটা সবসময় বন্টন হয়। লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত কিন্তু সবসময় সমান হবে। মূলধনের অনুপাত, এই যে মূলধন, মনে করো এর মূলধন হচ্ছে এটা, এই যে 12,000 ইন্টু 24 প্লাস এক্স, আর বি এর মূলধন হচ্ছে 30,000 গুণন 12। এই যে মূলধনের অনুপাত আর এই লাভের অনুপাত দুটো কী হবে, সমান হবে। সবসময় লভ্যাংশটা মূলধনের অনুপাতে বণ্টিত হয়। ঠিক আছে, আমরা লিখব শর্তানুসারে। আমরা এবার এখানে লিখব শর্তানুসারে মূলধনের অনুপাত মানে হচ্ছে ডিভাইডেড। তাহলে আমরা লিখব 12,000, এখানে লিখব 12,000 ব্র্যাকেটের মধ্যে 24 প্লাস এক্স। তার নিচে বি এর মূলধন হচ্ছে 30,000 গুণন 12। বি এর মূলধন হচ্ছে 30,000 গুণ 12 ইকুয়াল টু, আর লাভের অনুপাত, এর লাভ হচ্ছে 7,130, এর লাভ হচ্ছে 7,130, আর বি এর লাভ হচ্ছে 6,900। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু একটা কথা সবসময় মনে রেখে দিবে যে লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত সমান হবে। সবসময় লভ্যাংশটা মূলধনের অনুপাতে বণ্টিত হয়। ঠিক আছে, তোমরা যে কোথাও যদি মূলধন অনুপাত পাও সেটাই হবে লভ্যাংশ অনুপাত, আর লভ্যাংশ অনুপাত মানে হচ্ছে মূলধনের অনুপাত। খুব ভালো করে মনে রাখবে। এবার দেখো এখানে কাটাকাটি করছি, 1 2 3, 1 2 3, এই 12 দিয়ে 12কে কাটলাম। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু 30 থাকলো, এখানেও আমরা একটা শূন্য কেটে দিচ্ছি। এবার দুই দিক থেকে একটা শূন্য কমায় দিচ্ছি, এখানে একটা শূন্য কমায় দিলাম, কমপ্লিট। তাহলে এখানে উপরে থাকলো হচ্ছে 24 প্লাস এক্স, আর নিচে কিন্তু 3 থাকলো, আর এখানে থাকলো হচ্ছে 7 1 3, আর নিচে 69 এরম থাকলো। ঠিক আছে, এবার দেখো আমরা 23 দিয়ে কাটবো, 23 3 23 69, 3 23 69, আর একে 23 দিয়ে কাটলে 3 23 69 আর 2 23 একবার যাচ্ছে। আমরা কিন্তু 23 দিয়ে কাটলাম, 23 দিয়ে কাটলে 3 হবে, আর 23 দিয়ে কাটলে 31 হবে। এবার দুই দিক থেকে আমরা 3 তুলে দেবো, দুই দিক থেকে 3কে আমরা উঠিয়ে দেবো, তাহলে এখানে থাকবে হচ্ছে 24 প্লাস এক্স
আর এখানে থাকবে 31, বা এক্স ইকুয়াল টু 31 মাইনাস 24, অতএব এক্স ইকুয়াল টু 7। তাহলে এর 12,000 টাকা কিন্তু 7 মাস খাটে, কিন্তু কত মাস পর দিয়েছে সেটা আমি পরে বের করছি। তাহলে এ যে 12,000 টাকা দিয়েছে ব্যবসায় কত মাস খেটেছে? 7 মাস। ঠিক আছে, এ এক্স কি, এক্স হচ্ছে এর 12,000 টাকা এক্স মাস খাটে, মানে 7 মাস খাটে, এখানে দেখো এক্স মাস। তাহলে আমরা লিখব এ এর 12,000 টাকা 7 মাস খাটে, 7 মাস খাটে। আচ্ছা, যদি ব্যবসায় 7 মাস খাটে তাহলে এই টাকাটা কয় মাস পর দিয়েছে? কয় মাস পর দিয়েছে? 5 মাস পর দিয়েছে, 12 মাসে 1 বছর। তাহলে এ যে 12,000 টাকা দিয়েছে সেটা তাহলে 5 মাস পর দিয়েছে। 7 মাস খাটা মানে 5 মাস পর দিয়েছে। ঠিক আছে, লিখব এ, অতএব এ 12,000 টাকা দিয়েছে ইকুয়াল টু 12 মাইনাস 7 ইকুয়াল টু 5 মাস পর। 5 মাস পর। তাহলে এ 12,000 টাকা দিয়েছে 5 মাস পর। এটাই হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে লক্ষ্য করবে। আর তোমাদের একটা কথা তোমরা কিন্তু খুব মনে রেখে দিবে যে মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সবসময় সমান হবে। মূলধনের অনুপাতের লভ্যাংশটা বণ্টিত হয়, এটা কিন্তু মনে রেখে দিবে। আর যে টাকা যত মাস খাটবে তত দ্বারা গুণ করবে। ঠিক আছে, যেমন এর মনে করো 24,000 টাকা 12 মাস খাটে, আমরা 24,000কে 12 দিয়ে গুণ করছি। আর হচ্ছে 12,000 টাকা এক্স মাস খাটে, আমরা 12,000কে এক্স দিয়ে গুণ করছি, করে দুটো যোগ করছি, যেহেতু টোটালটা হচ্ছে এ এর। আর বি এর 30,000 টাকা 12 মাস খাটে, বি এর 30,000কে আমরা 12 দ্বারা গুণ করেছি। ঠিক আছে, তারপর আমরা মূল লাভ বার করছি। এবার মূলধনের অনুপাত আর লাভের অনুপাত আমরা কি করছি, লাভের অনুপাত মানে হচ্ছে ডিভাইডেড, দুটো কি করছি, সমান করছি। ঠিক আছে, এবার চলে আসতেছি এবার আমরা চলে আসবো নেক্সট অঙ্কে। নেক্সট 6-এর 1 নম্বর। এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা অঙ্ক। খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটির অনুপাত, দুটি বীজের অনুপাত দেওয়া আছে 2:3 হলে বলছে দেখাও যে 6b স্কোয়ার ইকুয়াল টু 25 এসি। 6b স্কোয়ার ইকুয়াল টু 25 এসি, এটা আমাকে প্রুভ করতে হবে। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। আমরা কিন্তু এখানে বীজ দুটির অনুপাত দেওয়া আছে, আমরা এখানে পাশে কিন্তু একটা কিছু ধরে নেব। ধরি প্রথম বীজ ইকুয়াল টু 2 আলফা, আর ধরি দ্বিতীয় বীজ ইকুয়াল টু 3 আলফা। আমরা ধরে নিচ্ছি। আমরা প্রথমে লিখছি ধরি প্রথম বীজ ইকুয়াল টু 2 আলফা, আর ধরি দ্বিতীয় বীজ ইকুয়াল টু 3 আলফা। তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু বীজ দুটির অনুপাত দেওয়া আছে, এখানে বীজ দুটির অনুপাত দেওয়া আছে 2:3। আমরা পাশে কিন্তু একটা করে আলফা ধরে নিচ্ছি। ধরি প্রথম বীজ ইকুয়াল টু 2 আলফা, আর ধরি দ্বিতীয় বীজ ইকুয়াল টু 3 আলফা। এইবার আমরা প্রথমে একবার বের করব বীজদ্বয়ের সমষ্টি, আর একবার হচ্ছে বীজদ্বয়ের গুণফল। এবার বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে -b/a, বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে -b/a, আর বীজ দুটির গুণফল হচ্ছে c/a। আমি লিখছি, দেখো আমরা প্রথমে লিখব 2 আলফা প্লাস 3 আলফা ইকুয়াল টু -b/a। এটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে b/a, আর যখন আমরা বীজদ্বয়ের গুণফল বার করব তখন c/a। ঠিক আছে, বা এইবার যোগ করলে হচ্ছে 5 আলফা ইকুয়াল টু -b/a। কমপ্লিট। এবার আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে বর্গ, মানুষটাকে তুলে দেবো, উভয় পক্ষে বর্গ।
ফাইভ আলফা তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস বি বাই এ তারও হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এখানে হবে 25 আলফা স্কোয়ার আর এখানে হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করলাম, এখানে লিখে দিচ্ছি যে উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে কমপ্লিট। তাহলে আমরা কিন্তু বীজ দ্বয়ের সমষ্টি পেয়ে গেলাম। এবার আমরা কিন্তু বীজ দুটির গুণফল বের করব। বীজ দুটির গুণফল মানে 2 আলফা ইন্টু 3 আলফা, আর বীজ দ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ, সি বাই এ। আমরা বের করবো হচ্ছে বীজ দ্বয়ের গুণফল মানে 2 আলফা ইন্টু 3 আলফা ইকুয়াল টু সি বাই এ, সি বাই এ। এটা গুণ করলে হচ্ছে 6 আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ কমপ্লিট। তাহলে আমরা কিন্তু বীজ দ্বয়ের সমষ্টি বার করলাম আর হচ্ছে বীজ দুটির গুণফল বার করলাম। যখন আমরা বীজ দ্বয়ের সমষ্টি বার করলাম তার ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ, সেটা হচ্ছে 5 আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এবার আমরা উভয় পক্ষে বর্গ করলাম, তাহলে এখানে 25 আলফা স্কোয়ার আর এখানে হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার যখন আমরা বীজ দ্বয়ের গুণফল বার করলাম তখন দুটা গুণ করলে 6 আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ কমপ্লিট। এইবার আমরা কিন্তু প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করব। ঠিক এরকম করব যে 25 আলফা স্কোয়ার বাই 6 আলফা স্কোয়ার ইকুয়াল টু 25 আলফা স্কোয়ার মানে প্রথমটা বাই দ্বিতীয়টা, এখানেও তাই বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার আর সি বাই এ। তাহলে আমরা কিন্তু প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। এদিকে আলফা স্কোয়ার দুটো কেটে যাবে, তাহলে এখানে থাকছে 25-এর নিচে 6 ইকুয়াল টু এখানে হবে বি স্কোয়ারের নিচে এ স্কোয়ার গুণন এর নিচে সি, এর নিচে সি, ঠিক আছে। এবার এই এ দিয়ে এটাকে কাটা যাচ্ছে একটা এ হবে। তাহলে এবার যে আমরা বজ্র গুণন করি তাহলে এখানে হবে অতএব 6 দিয়ে গুণ করলে 6 বি স্কোয়ার, আমরা যদি 6 দিয়ে গুণ করি 6 বি স্কোয়ার আর 25 এসি, এটা হচ্ছে 25 এসি প্রুফড কমপ্লিট। তাহলে আমাদের প্রুফড হয়ে গেল। এটা গুণ করলাম 6 বি স্কোয়ার আর 25 এসি, এটাই আমাকে প্রুভ করতে হবে, ঠিক আছে। খুব ভালো করে মনে রেখে দেবে। তাহলে এখানে দুটো জিনিস মনে রাখবে, একটা হচ্ছে বীজ দ্বয়ের সমষ্টি হচ্ছে মাইনাস বি বাই এ, আর একটা হচ্ছে বীজ দ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ। এই দুটো ফর্মুলা অবশ্যই মনে রেখে দেবে, ঠিক আছে। এবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে 6-এর 2। এটা একটা সমাধান করতে হবে, খুব ভালো করে দেখবে। সমাধান আছে হচ্ছে 1-এর নিচে x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3। এখানে দেখো ডিফারেন্স হচ্ছে 2, 3 আর 1-এর মধ্যে ডিফারেন্স -2 আর 2 ডিফারেন্স, ঠিক আছে। আবার দেখো এক্স মাইনাস 3 প্লাস 1-এর নিচে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5, এখানেও দেখো ডিফারেন্সটা হচ্ছে -5 আর 3, ডিফারেন্স হচ্ছে 2। আবার তৃতীয় ক্ষেত্রে দেখো 1-এর নিচে এক্স মাইনাস 5 মাইনাস ইন্টু এক্স মাইনাস 7, এখানেও হচ্ছে ডিফারেন্স 2। তাহলে আমরা কি করব? আমরা প্রথমেই প্রত্যেকটাকে আমরা 2 দ্বারা গুণ করব। প্রথমেই আমরা কিন্তু সবগুলোকে 2 দ্বারা গুণ করব। এখন তোমাদের প্রশ্ন, কেন আমরা 2 দ্বারা গুণ করব? যেহেতু ডিফারেন্স 2 আছে, 2 দ্বারা গুণ করলে আমরা যখন বিয়োগ করব তখন আমাদের 2 চলে আসবে। আমি দেখাচ্ছি, দেখো সবগুলোকে আমরা 2 দ্বারা গুণ করব। আর যদি 1 ডিফারেন্স থাকতো তাহলে আমরা কিন্তু গুণ করতাম না। যেহেতু 2 আছে, 3-এর থেকে 1, 5-এর থেকে 3, 7-এর থেকে 2, 7-এর থেকে 5, প্রত্যেকটাই কিন্তু 2 ডিফারেন্স। আমরা 2 দ্বারা সবগুলোকে গুণ করব। এটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে 2-এর নিচে এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 3 প্লাস এটাও তাই 2-এর নিচে এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 5 প্লাস এটাও তাই 2-এর নিচে
এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস 7 ইকুয়াল টু এখানেও 2 দিয়া 2 এর নিচে 9। আমি কিন্তু সবগুলোকে 2 দ্বারা গুণ করলাম, ঠিক আছে। এইবার দেখো এটাকে আমরা কিন্তু ভাঙবো, এমনভাবে ভাঙবো দেখো বিয়োগ করলে কিন্তু সেটা আবার আগেরটাই ফিরে আসবে। কিন্তু আমি ভাঙছি, দেখো এটাকে আমরা লিখবো 1 এর নিচে এক্স মাইনাস 3 মাইনাস 1 এর নিচে এক্স মাইনাস 1, ঠিক আছে। এটাকে আমরা এইভাবে ভাঙলাম, মানে 1 এর নিচে এক্স মাইনাস 3 বিয়োগ 1 এর নিচে এক্স মাইনাস 1। এবার দেখবো যে এটা সমান এটা আসে কি না। যদি না আসে তাহলে আমাকে আবার পাল্টে লিখতে হবে, আসে কিনা আমরা একটু দেখে নেব। দেখো যদি করি লসাগু হচ্ছে এক্স মাইনাস 3 আর হচ্ছে এক্স মাইনাস 1, এই দুটো ভাগ গেল, তাহলে 1 দিয়ে রেখে গুণ করলে এক্স মাইনাস 1 মাইনাস, আবার এই দুটো ভাগ গেল, মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস এক্স প্লাস 3। এই দুটো লসাগু করলে কিন্তু ঠিক এরকম হচ্ছে, প্লাস মাইনাস এক্স কেটে গেল, তাহলে 3 এর থেকে 1 বিয়োগ করলে 2, তার নিচে এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 1। তাহলে দেখো এটাকে যে আমরা এইভাবে লিখলাম, আবার এটা করলে কিন্তু ঠিক এই জিনিসই কিন্তু ফিরে আসবে, দেখো এই জিনিসই ফিরে আসছে। তাহলে আমরা এটাকে এইভাবে ভেঙে লিখতে পারি কিন্তু, ঠিক আছে, এইভাবে আমরা ভেঙে লিখতে পারবো কিন্তু, দেখে নাও, ঠিক আছে। এবার সবগুলো আমরা এইভাবে ভাঙবো, পরেরটাও দেখো এইভাবে ভাঙবো। প্লাস এটাকে আমরা লিখবো 1 এর নিচে এক্স মাইনাস 5 মাইনাস 1 এর নিচে এক্স মাইনাস 3। আবার এই দুটো করলে কিন্তু এটা ফিরে আসবে কিন্তু। আমি আরও একবার দেখে দিচ্ছি, দেখো এই দুটার লসাগু হচ্ছে এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস 3। প্রথমে দেখো এই দুটো ভাগ যাচ্ছে, তাহলে 1 দিয়ে গুণ করলে এখানে হবে এক্স মাইনাস 3 মাইনাস, এবার এই দুটো ভাগ যাচ্ছে, এটাকে 1 দিয়ে গুণ করে মাইনাস এক্স প্লাস 5। তাহলে এবার প্লাস মাইনাস এক্স কেটে যাবে, 5 থেকে 3 বিয়োগ করলে 2, আর নিচে হচ্ছে এক্স মাইনাস 5 একটা হচ্ছে এক্স মাইনাস 3। তাহলে দেখো এটাকে ভাঙ্গে যে আমরা এইভাবে লিখলাম, আবার এটা কিন্তু লসাগু করলে ঠিক এটাই কিন্তু আবার ফিরে আসবে, এটাই ফিরে আসবে কিন্তু। তাহলে এটাকে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি কিন্তু, ঠিক আছে। এইবার দেখো পরেরটা দেখো প্লাস, এবার এটাকে আমরা ভাঙবো 1 এর নিচে এক্স মাইনাস 7 মাইনাস 1 এর নিচে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 2 এর নিচে 9। তাহলে আমরা কিন্তু সবগুলোই ভাঙলাম। এটা কিন্তু অবশ্যই লাইনটা কিন্তু মনে রাখবে কিন্তু, এটা হচ্ছে 1/x - 3 মাইনাস 1/x - 1 প্লাস 1/x - 5 মাইনাস 1/x - 3, আবার 1/x - 7 মাইনাস 1/x - 5, এইভাবে কিন্তু ভাঙতে হবে। এবার দেখো কাটবে কী কী, দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস এই দুটো কেটে যাবে। তাহলে এখানে থাকছে এটা প্রথমে লিখে, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, আমরা কিন্তু প্রথমে প্লাসটা লিখি, তাহলে আমাদের সুবিধা হবে, সামনে মাইনাসটা একটু অস্বস্তি মনে হয়। তাহলে প্রথমে এটা লিখি, তাহলে এটা আছে 1 এর নিচে এক্স মাইনাস 7 মাইনাস 1 এর নিচে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 2 এর নিচে 9। তাহলে আমরা কিন্তু এটাকে পরে লিখলাম আর এটাকে কিন্তু আমরা আগে লিখলাম। এইবার এই দুটো আমরা লসাগু করব। লসাগু হচ্ছে এক্স মাইনাস 7 আর হচ্ছে এক্স মাইনাস 1। প্রথমে এই দুটো ভাগ যাচ্ছে, তাহলে আমরা 1 দিয়ে যে রেখে গুণ করি, তাহলে এক্স মাইনাস 1 মাইনাস, এবার এই দুটো ভাগ যাচ্ছে, তাহলে মাইনাস 1 দিয়ে রেখে গুণ করলে মাইনাস 1 প্লাস 7 ইকুয়াল টু 2 এর নিচে 9, প্লাস মাইনাস এক্স কেটে যাবে। তাহলে এখানে থাকছে 7 থেকে 1 বিয়োগ 6, আর এখানে গুণ করব আমরা এক্স স্কোয়ার, এক্স দিয়ে গুণ করলে মাইনাস এক্স, মাইনাস 7 দিয়ে এক্সকে গুণ করলে মাইনাস 7x, আর মাইনাস 7 আর মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 7 ইকুয়াল টু 2 এর নিচে 9। আমরা কিন্তু গুণ করলাম, এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে মাইনাস 1কে গুণ করলে মাইনাস এক্স, মাইনাস 7 আর এক্স গুণ করলে মাইনাস 7x, মাইনাসে মাইনাসে প্লাস 7, ঠিক আছে। এবার এখানে চলে আসতেছি, তাহলে উপরে থাকছে 6, এবার উপরে দেখো 6 আর 2 আছে, আমি কিন্তু 2 দিয়ে ভাগ করে কমায় দিচ্ছি, তাহলে এখানে উপরে লিখছি 3 আর নিচে আমার এক্স স্কোয়ার,
নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর মাইনাস 7x, তাহলে -8x +7 ইকুয়াল টু, আর এখানে হচ্ছে 1-এর নিচে 9। আমি কিন্তু উপরে 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে কাটা যাবে 2, 2 দিয়ে ভাগ করলে 3 হবে, তাহলে এখানে 3 আর এখানে 1। এইবার আমরা কিন্তু বজ্র গুণন করব। এটা হচ্ছে এক্স স্কোয়ার -8x +7 3 নং 27। এবার আমরা 27কে এপার নিয়ে আসবো, তাহলে এক্স স্কোয়ার -8x +7 -27 ইকুয়াল টু 0। 27 এপার আসলে মাইনাস হবে, তাহলে এক্স স্কোয়ার -8x 27টা 7 বাদ -20 ইকুয়াল টু 0। এইবার আমরা কিন্তু মিডিল টার্ম মানে 20কে এমন দুটোর সংখ্যা ভাঙাবো জন্য গুণ করলে 20 হয় আর বিয়োগ করলে 8 হয়। 10 দুগুণ 20, 10-এর থেকে 2 বিয়োগ করলে 8, আর 10 আর 2 গুণ করলে 20। আমরা মিডিল টার্ম মধ্যসব করছি, এক্স স্কোয়ার মাইনাস ঠিক এরকম 10 বিয়োগ 2 পাশে হচ্ছে এক্স -20 ইকুয়াল টু 0। মিডিল টার্ম 10 দুগুণ 20। তাহলে এবার ফার্স্ট ব্র্যাকেট তুলে দেবো, এক্স স্কোয়ার -10x, এখানে মাইনাসে মাইনাসে +2x -20 ইকুয়াল টু 0। এবার কমন নেব, এখানে করছি, তাহলে এখানে x কমন নিলে x -10 +2 কমন নিলে x -10 ইকুয়াল টু 0। তাহলে একটা হচ্ছে x -10 আর একটা হচ্ছে x +2 ইকুয়াল টু 0। এইবার আমরা কিন্তু সেপারেট করব। দুটি রাশির গুণফল 0 হলে একটির মান অবশ্যই 0 হবে। আমরা একটু লিখে নেব যে দুটি রাশির গুণফল 0 হলে একটির মান অবশ্যই 0 হবে। এটা একটু লিখে নিবে যে দুটি রাশির গুণফল 0 হলে একটির মান অবশ্যই 0 হবে। তাহলে প্রথমে আমরা এটা একটা 0, প্রথমে লিখছি x -10 ইকুয়াল টু 0 হলে, তাহলে x ইকুয়াল টু 10, আর একটা হচ্ছে x +2 ইকুয়াল টু 0 হলে, তাহলে x ইকুয়াল টু -2, তাহলে x ইকুয়াল টু 10 আর একটা হচ্ছে -2। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে নির্ণয়ের সমাধান x ইকুয়াল টু 10 আর -2। খুব ভালো করে দেখবে তোমরা, কিন্তু এই জায়গাটা মনে রাখবে যেহেতু ডিফারেন্স 2 আছে, যার জন্য আমরা প্রত্যেক সংখ্যাকে 2 দ্বারা গুণ করলাম। একে 2 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ, এটাকেও 2 দিয়ে গুণ। তারপর আমরা কিন্তু ভাঙবো যে 1 এটা -1 এটা, আবার 1 এটা -1 এটা, 1 এটা -1, এইভাবে আমরা ভেঙে নেবো কিন্তু। তারপর দেখো কেটে যাবে, এখানে থাকবে 1/x - 7 -1/x - 1। আমরা প্রথমে প্লাসটা লিখবো আর মাইনাসটা পরে লিখবো, তারপর করলেই হয়ে যাবে। এবার এখানে মিডিল টার্ম করছি আমরা, 20কে 10 দুগুণ 20, তাহলে 10 বিয়োগ 2 8 হবে, আর 10 আর 2 গুণ করলে 20 হবে। এটা হচ্ছে মধ্যস। তারপর এখানে একটা কথা লিখবে যে দুটি রাশির গুণফল 0 হলে একটির মান অবশ্যই 0 হবে। এবার আমরা সেপারেট করছি, x -10 ইকুয়াল টু 0 হলে x হচ্ছে 10, আর x +2 ইকুয়াল টু 0 হলে x হচ্ছে -2। x এর মান 10 আর -2। খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর তোমাদের একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, কিন্তু তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। আর তোমরা কিন্তু আগের ভিডিও অবশ্যই দেখবে, তাহলে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। আর তোমরা সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের পরের ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে। আমি তোমাদের সব সলভ করে দেবো, একটু আমাকে সময় দাও। ঠিক আছে, তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ, গুড নাইট।